আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। তোমার আপায় আর আমি তো তোমারে বহুবার ফোন করছি। আসলে ফোন আমি ইচ্ছে করে বন্ধ করে রেখেছিলাম, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। ভালো করছো, খুব ভালো করছো। মাগার তোমার মামা মানে আমার শ্বশুর সাহেব কামটা একেবারে ভালো করে নেক্কা, এই কথা আমি ওনারও কইছি। কি আর বলবো দুলা ভাই, বাবা আমার অবাধ্য হয়ে আমি বাংলাদেশে চলে এসেছি। ভেবেছিলাম মামা আমাকে ঠিকঠাক মতো আগলে রাখবে, কিন্তু এখন দেখলাম আমি সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে তার বাসায় এতদিন ছিলাম। আরে তুমি সরাসরি আমার বাড়িতে আয় পড়তা, আমি সব সমস্যার সমাধান করে দিতাম। আমার সমস্যার সমাধান তুমি করতে? ছোট একটা সমস্যা, সেটাই তো সমাধান করতে পারছো না। এইটা আবার কি কইলা? কোন ছোট্ট সমস্যা আমি সমাধান করার পারি নাই? জিনিয়াতে সমস্যা? তুমি কি বলেছো? আমি তো জানি জিনিয়ার সাথে আমার ফোনে কথাও হয়। ও তো আমাকে বলেছে যে ও নাকি কয়েকদিন এসে তোমার সাথে দেখাও করেছে, কিন্তু তুমি তো কিছুই করতে পারছো না। তুমি আসলে ইচ্ছে করে এই বিষয়টা সমাধান করছো না, তাই না? এই যে ব্যক্তি এখন আমার ভুল বুঝতেছে। আরে চারদিক থেকে যদি আমার ভুল বুঝে তাহলে আমি কই যাবো? এই জিনিয়ার লেগে আমি আব্বার লগে ঝগড়া পর্যন্ত করছি, মন মালিন্য হইছে। আমি ওই ব্যক্তি যাইও না, এই সোনিয়াই খালি যায়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সব ভুল বুঝাবুঝি আমি উঠিয়ে নিলাম। এখন বলো আপা কই? আর কই থাকবো? এর বাপের বাড়িতে গেছে গা। এই করোনা সিচুয়েশন মোকাবেলা করণ লাগবো। হ্যাঁ, আর বাপ মায়ের সেবা করার লেগা করোনা সুরক্ষা সামগ্রী লিয়া ওই বাড়িতে গেছে গা। কিন্তু আপা চলে গেছে জানলে তো আমি এখানে আসতাম না। এটা কি কইলা? তোমার আপ্যায়ন না থাকলে কি আমি তোমার আপ্যায়ন করা পারব না? তোমার কথা বলে আমি খুব দুঃখ পাইছি। দুঃখ পাওয়ার কিছু নেই দুলা ভাই, আদর আপ্যায়নে আমার বোন আপনার থেকে ভালো, এটা কিন্তু আমি জোর গলায় বলতে পারি। হ্যাঁ, তুমি অবশ্যই এটা ঠিক করছো। সোনিয়া খুবই গুছানো একটা মেয়ে। মনে করো যে ব্যক্তির লয়ে তার বাপ না, তোমার লয়ে কইলাম এর বাপের লগে বহুত ঝগড়া করছে। হ্যাঁ আমি জানি, আপা জিনিয়ার মতো আমাকেও খুব ভালোবাসে। ও, খালি তোমার আপায় তোমারে ভালোবাসে, তোমার দুলাভাই তোমারে ভালোবাসে না? সেইটার প্রমাণ তো আমি এখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, খুব শিগগিরই তুমি প্রমাণ পেয়ে যাবা। হোয়াট ফিশ? আমার পুরো আলমারি খালি কেন? কি ব্যাপার? সনেট, আই সনেট, বুলেট, আমার পুরো আলমারি খালি কেন? কাপড় চোপড় কোথায় গেল? আমি কিভাবে বের হবো? আই সেলিম, সেলিম, আমার এইখানেও আমার কাপড়টা নেই। আমি পরার কাপড়টা এখানে রেখে গেলাম। আমি বুঝতে পারতেছি না। সনেট, আই সনেট, সনেট, আমি জানতে চাই সমস্ত কাপড় চোপড় কোথায় আমার? আমার সমস্ত কাপড়কে আমার আলমারিতে। আলমারিটা পুরো খালি, এখানে আমি কাপড় রেখে গেছি, এখানে খালি, আমার কাপড় কোথায়? আমার আইতে এখানেও দেখে গেছে, কিন্তু কেন? কি ব্যাপার? সমস্যা কি? এটা এত চিৎকার চেঁচামেচি কি? ডাকাত পড়ছে নাকি? এটা ভদ্রলোকের বাড়ি। কি চিল্লাতেছো কিসের জন্য তুমি? সেলিম, ডাকাত পড়বে কেন? ডাকাতের চেয়েও ভয়ঙ্কর কিছু হয়েছে। আমার পুরো আলমারি খালি, আমার একটা কাপড় নেই। আমি এইখানে কাপড় রেখে গেছি, সেই কাপড়টা নিয়ে আমি বাইরে যাব। আমি শাওয়ার নিয়ে এসেছি, আমি রেডি হব। তুমি রেডি হবে না কি করবা সেটা পরে শোনো। আমি কাপড়গুলি ধুইতে দিছি, ডিটারজেন্ট দিয়ে ভিজায় রাখছি। দেখি যে ময়লা কাপড়, এটা তুমি শুনবা তো। আগে চিৎকার করতেছো কিসের জন্য? হোয়াট? মানে তুমি আমার কাপড় ধুতে দিয়েছো? মানে তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো? আমি তোমাকে বলেছি
যে আমার কাপড় ময়লা হয়েছে তুমি ধুতে দাও? তো কি করবো, ময়লা কাপড় ধুতে হবে না তো? কেন তুমি এখন কাপড় দরকার কেন? কি করবা তুমি কাপড় দিয়ে? ষড়যন্ত্র, ষড়যন্ত্র সেলিম, আমি সব বুঝি। তোমার বেছে বেছে আজকে এই মুহূর্তে এখনই আমার কাপড় ধুতে দিতে হলো? আমি বুঝি না কিছু। আরে বাবা রে, ময়লা কাপড় কি করব? হ্যাঁ, করোনার সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নাকি? তুই সব বুঝে দিয়েছিস, তুই সব নাটের গুরু। তুই সেলিমকে কান ভার করেছিস, তাই না? না মানে আমার আন্টি গেলের মধ্যে হাজার লোক কখন দেখা করবো? আমি দেখে নেবো, সবাইকে দেখে নেবো, সবাইকে দেখে নেবো। কি খারাপের খারাপ মানুষ এত খারাপ হতে পারে? আমার অসহ্য লাগতেছে। আমার আমার মাথায় আমার মনে মস্তিষ্কটা নষ্ট হয়ে গেছে, বুঝছো? কি হয়েছে কি আপনারা কইবেন তো? উফ! চলেন তাড়াতাড়ি, দেরি হয়ে যাইতে। আরে রাখো তোমাদের, তুমি আমার অবস্থা দেখছো না? কি সেলিম কি করেছে জানো? আমি শাওয়ার নিয়ে বের হয়েছি, সে দেখি কি সে আমার সমস্ত কাপড়, আলমারিতে যতগুলি কাপড় ছিল সবগুলি কি ডিটারজেন্টে ভিজিয়ে রেখেছে। আচ্ছা হোনেন, মানে হয়েছে কি, আপনি তো আছেন আপনার কাপড়ের চিন্তায়, আর আমি চিন্তা করতেছি এই যে অ্যাডভান্স করছি 1.5 লাখ টাকা খরচ হইতে, তার 50,000 টাকা তো অ্যাডভান্স কইয়েই দিছি। টাকাটা মোর না গেলে তো পানিতে পড়বে। আচ্ছা এই তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, তা আমার সিচুয়েশনের উপর তোমার কোনো তোমার কোনো গরজ নেই না? তোমার ওই টাকা নিয়ে কত টাকা বলো তো? না ওই কইলাম না 1.5 লাখ টাকা খরচ হইতে 50,000 অ্যাডভান্স দিছি। 50,000 টাকা তো কম না, এখন এইটা তো না গেলে ওরা আর ফেরত দেবে না, এই কথা কইতে আছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমার কাছে 50,000 টাকা ক্যাশ আছে, আমি দিয়ে দিচ্ছি, তুমি ওদেরকে দিয়ে দাও। আমনে টাকা দেবেন এইটা আমি লঙ্কা? হ্যাঁ, মনে কি খয়রাতি মনে হচ্ছেন? ওই ব্যাপার মই ওই অবাক মনির না, বুঝছেন? অবাক মনির একটা প্রেস্টিজ আছে। আচ্ছা ঠিক আছে, আমনে 50,000 টাকা দিতে চাইতে আছেন, মনে করেন মই নিলাম, আমনেরটাই থাও। আমরা তাইলে আরেকটা ডেট হরমু, বুঝছেন? যখন কাপড় আপনার শুকনা থাকবে বা কাপড় আগেই লইয়া মুই মোর বাসায় একদম তালা মাইরা রাখমু, কয়বার ভিজাইবে আরামজাদা। আর তারপরে আমরা করতে যাবো আবার একটা ডেট করবো, মানে হ্যাঁ লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এখন ওদেরকে টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দিন। এখন লাগবে না, পরে দিলে হইবে। টাকা তো অ্যাডভান্স করছি, এখন এত আর ফেরত পাবো না। যাক সমস্যা নাই, তাইলে এখন নিয়ে আসবো টাকা? না এখন না, থাও, এইটাই দেয় তো মোরা গোলমুপির মুখে আর সমস্যা নেই। তাইলে মুই একটু তাইলে রুমে যাই। হ্যাঁ, সেলিম কি করলো এটা? আমি দেখি ভাইবা দেখি সেলিমের কি করা যায়। বেশি ভাই বাড়ছে। কি সুন্দর একটা প্ল্যানে ছিলাম। হ্যাঁ, রোমান্টিক কান্না ভূতের সাথে আমাকে সংসার করতে বলে আবার। ও জানো পাখি, একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে। কি বলতেছো? ওই যে মিরাক্কেল আবার শুরু হয়ে গেছে। আল্লাহ, লকডাউনের কারণে একবার বন্ধ হয়ে গেছিল, যে আমি প্রত্যেকদিন দেখতাম, বুঝছো? ওরে ওই মিরাক্কেলের কথা কচ্ছি না, এই এখন একটু আগে আমার সাথে একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে। তোমার সাথে মিরাক্কেল কি হয়েছে? ওই যে নায়িকা লাবণ্য আছে না, লাবণ্য, সেই নায়িকার সাথে আমার সরাসরি দেখা হয়েছে, এমনকি কথাও হয়েছে। আচ্ছা, ফিল্মের নায়িকার সাথে দেখা হয়েছে, এই জন্য এত অস্থির হওয়া লাগে? দেখা হইতেই পারে, এটা তো খুব বড় কোনো বিষয় না, তাই না? আর তাছাড়া নায়ক নায়িকারা কি ওই চাঁদের দেশে থাকে যে দেখলে এমন অস্থির হইতে হবে? ওরা তো এই ঢাকা শহরেই থাকে। আর নায়ক নায়িকাদের সাথে দেখা হওয়া তো কোনো মিরাকেল ঘটনা না। নিপা, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, কোন বিষয় নিয়ে আমার মনটা যখন পুলকিত হয়, সেই মনটাকে ভাঙ্গে টুকরো করার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো। এত বড় বিশাল একটা নায়িকার সাথে আমার দেখা হলো, তোমার কাছে মনে হচ্ছে এটা কোনো ঘটনা না। তুমি জানো এই নায়িকা গ্রামে গিয়েছিল শুটিং করতে, গ্রামের হাজার মানুষ টিনের ছাদে উঠেছিল, টিনের চালের পর উঠে ওই নায়িকা দেখতেছিল। এত লোক উঠেছিল যে চাল ভাঙে মানুষ পরে আহত হয়েছে, তারপরেও তোমার মনে হচ্ছে এই নায়িকা কোনো ঘটনাই না। তোমার মতো ওরকম কিছু পাগল আছে, বুঝছো, যারা ওই নায়ক নায়িকা দেখলে মানুষ মনে করে না, মনে করে তারা ওই কি অতি মানব, ভিন গ্রহের প্রাণী, এলিয়েন আছে না, এলিয়েন। আসলে এই ঘটনাটা তোমার কাছে প্রকাশ করাটা আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমিও দেখবার চাই এই নায়িকা দেখার জন্য তুমি পাগল হও কিনা। ইস, এত বড় মাপের নায়িকা যাইছে আমার বাড়ির পাশে আসতে চাইছিল, শুধুমাত্র তোমার কারণে আমি নায়িকা বাড়ির পর নিয়ে আসলাম না। এই,
আমার জন্য আনো নাই মানে? এই আমি কি তোমাকে আনতে নিষেধ করছিলাম নায়িকাকে বাসায়? আরে বাবা, তোমার তো ভুল বোঝাবুঝির কোনো দিনক্ষণ লাগে না। যে কোনো সাধারণ ঘটনা নিয়ে তুমি রাগে আগুন হয়ে যেতে পারো। ওই নায়িকার সাথে আমি আসিছি, তুমি যদি সন্দেহ করো এই ভয় তো এত বড় চান্স আমি মিস্টেক করলাম, নায়িকার বাড়ি পর নিয়ে আসলাম না। সাদ্দাম ভাই, আপনার আগ কোন জ্ঞানটা কেমন কম দেখি? হ্যাঁ, আমি ফোনের উপরে ফোন দিতে যাচ্ছি, আপনি ফোন ধরতে আছেন না। এটা কোনো কথা হইলো? আমার কি ঠেকা না কি মিয়া? তুমি ফোন দিলে আমি ধরবো, ওর বাপটার ফোন আমি এমনিও ধরি না। ওকে স্যার, আপনি যদি জানতেন যে আমি মামলা হেরে যাবো, তো মামলা করলেন কেলা? আর আমি হালাই যদি জানতাম তাহলে মামলা আমি করতামই না। ঠিকঠাক মতো কাগজপত্র নিয়ে আয় না বাবা আমার কাছে, দেখ না আমি কি করতে পারি, তখন আমি জিতে আসবো বেটা। যাই হোক, অক্ষর আমি আইছি শাহজাহাদের লাগে ওগা আপোষ মীমাংসা করবার লেগা। আরে ওই যে জাফরের অপহরণ করবার যে ধরা খাইছিলাম না আমি আর কবির গুড্ডা, আমরা তো ভিতরে আছিলাম। এক বড় বাইরে দইরা কোনোরকম আমি চামিচি করে বেড়ে গেছি গা। কবির তো আর বাইরে পারে না, ওর ভিতরে আমারে ফাপড় দেয় যে আমারে বাইর কর, আমারে বাইর কর। পরে আমি বাইর করুন করতে। ওকে স্যার, যেমতি হোক কবির রে জামিনে বাইর করেন। হ্যাঁ, আর নাহলে ওই যেমতে ফাপড় দিতেছে ওর মানুষ দিয়ে তো আমার মেরে হারাইব। ওই বাইরে আইলেই ওর বাদে শাহজাদা আর জাফরের সব তেল চর্বি বাইর করেছে। আমি শাহজাদার অফিসে বহুত গেছি। হ্যাঁ, মাগার হ্যারে পাই নাক্কা। ওই যে ওগা মাইয়া বয় থাকে না, হ্যাঁ খালি নাক্কা কাগানে কয় নাক্কা। আরে আত্মীয় হনে গাড়ায় পড়ছে না, চামচি গাবি হালা লাত্তি মারবার চাই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, কবিরের সাথে যোগাযোগ করো। সাদ্দাম ভাই, আপনি এরকম ছোট লোক কবে ছাড়বেন? এই পুরান ডাকাতে আইছি বংশালেরতে। হ্যাঁ, আপনি হালায় চাচু খিলেবেন মা, এটা কিরম কথা? ভাই রে, তুমি আমার কি হো? ভাই হো। গরমের মধ্যে আমি তোমার চা খাও মুখে, তুমি ভাইয়ের লগে ভাত খাইবা, কোনো কথা? তাও আজকাল ভাত খাবো না, বহুত কাম পড়ে রয়েছে, আজকে জায়গা আবার দেখা হইব না। ঠিক আছে, সালাম আলাইকুম সাদ্দাম ভাই। আচ্ছা, আগেই কথা বলো, নায়িকার সাথে তোমার খোতা দেখা হয়েছে? আমাদের বাড়ির পর ওই যে গেটের ওখানে দেখা হলো। মানে উনি ওই বাড়িওয়ালার সাথে দেখা করতে আইছিল। উরে বাপ রে বাপ, নায়িকার চোটপাট থেকে তো আমি নিজেই খাপড়ে গিয়েছিলাম। নায়িকা দেখে তো ঘাবড়ানোর কি আছে? হ্যাঁ, সে তো আমাদের মতো একটা সাধারণ মানুষ না? ওরে না, একটু অসাধারণ ব্যাপার স্যাপার আছে। বাড়ির পর আসেছিল এই যে মুবারক সাহেবকে টাইট দেওয়ার জন্য। উয়ের হালুয়া টাইট করে ফেলাতো, উয়ের ভাগ্য ভালো যে ওই বাড়ির পর ছিল না। আরে বাপ রে বাপ, কোথার থেকে বিচারক চলে আসছে? হ্যাঁ, এই মোবারক আঙ্কেলের বিচার করো ওকে? হ্যাঁ, ওই কেন আসছে? মোবারক আঙ্কেল ওর খায় না পরে কোনটা? ওরে মোবারক আঙ্কেল উয়ের খায় না পরে না ঠিক আছে, কিন্তু আকাশ তো একটা করে রাখিছে। 6 তলার পর বান্দর ভাড়া দিয়েছে না, এই বান্দরদের কারণে আশেপাশের মেয়েরা এরা খুব ডিস্টার্ব ফিল করতেছে। ওরা ছাদের পর এসে নানা রকম ইঙ্গিত ফিঙ্গিত করে, ওই মেয়েগুলো খেপে গিয়েছে। ওই মেয়েগুলোর কারণেই কিন্তু এই নায়িকা আসিছে তার বিচার চাওয়ার জন্য। তোমার ওই নায়িকার কথা আমার বিশ্বাস হইল না। শোনো, বাচ্চা ভাই, রহিম ভাই, বাবুল ভাই ওরা খুব ভালো মানুষ, বুঝছো? ওই ছাদের উপরে উঠে বান্দরামি ফাজলামি ওরা জীবনও করবে না। হ্যাঁ, তোমার তো আবার 6 তলার বাসিন্দাদের প্রতি বিশেষ মায়া। তুমি ভাবতে চাও যে ওরা হচ্ছে পৃথিবীর ভালো একটা ছেলে, একেবারে দুধে দোয়া তুলসী পাতা। বাচ্চা ভাই 2 দিন আগে তোমার এত বড় একটা উপকার করলো, হ্যাঁ 2 দিন না যাইতে তুমি চোখ উল্টায় দিলা। আরে ভাই, আমি তো তাকে খারাপ করছি না। বাচ্চা ভাই করে কি আমি তাদের বিরুদ্ধে কিছু করছি নাকি? তৃতীয় পক্ষের কেউ করলে আমি কি করবো? আমি কি ওই নায়িকার মুখ চাইতে ধরবো নাকি? তোর বাদ দাও, আর ভাল লাগতেছে না। ওই নায়িকার কথা বাদ দাও, অন্য কোনো কথা বলো। আচ্ছা, ভালো কথা, বাচ্চা কি তোমার এর মধ্যে ফোন দিয়েছিল নি? কথাবার্তা হয়েছে? ওর সাথে আমি কেন কথা বলবো দুলা ভাই? ও হচ্ছে একটা চিটার, একটা বাটপার সন্ত্রাসী। ওর সাথে তো কথা বলার কোনো প্রশ্নই আসে না। এগুলি কথা তোমার কেটে কইছে? আর কি বলবে, তোমার শ্বশুর আর শাশুড়ি ওরা তো বলে বলে আমার জীবনটা একদম অতিষ্ঠ করে তুলেছে। আর তার সাথে তো আবার ওই মুন্না ভাইও আছে। তুমি কি জানো বাচ্চা আমার ছোটবেলার বন্ধু? শুনেছিলাম, আর সেই জন্যই তো আমি ওর দিকে আগাচ্ছিলাম। কিন্তু এখন তো সবকিছুই কেমন এলোমেলো হয়ে গেল। কিচ্ছু হয় নাই। শোনো, বাচ্চা সম্পর্কে আমি তোমারে কই, বাচ্চা খুব ভালো একটা পোলা, খুবই সহজ সরল একটা পোলা। এবং এত ভালো পোলা দেখে সমস্ত আরাম আয়েস সব বিসর্জন দিয়া বন্ধুর লেগা ওই মেসে গিয়া থাকে।
শুনছো কোনো দিন কোনো বন্ধুর লেগা মানুষ এগুলি করে? আমার লেগা ওই খালি আমার স্বার্থে ওই আমার শ্বশুর বাড়িতে ভাড়া থাকে। আরে অগত ওই ওল্ড টাউনে বিশাল বড় বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। অবশ্য বাবা মা নাই, আমার মতো এতিম। না দুলা ভাই, ও নিশ্চয়ই মামা মামির সাথে কোনো চিটারি করেছে, না হলে তারা কেন ওর ব্যাপারে এত খারাপ কিছু বলবে? আরে সোনিয়ারে বিয়া করানোর লেগা অনেক কামি ওরে করতে হয়েছে, চিটারি বাটপারি বহুত কিছু করতে হয়েছে, সন্ত্রাসীগিরি করতে হয়েছে, আর সব করছে আমার লেগা। কিন্তু আপনার তো বিয়ে হয়ে গেছে, তারপরও ওইখানে কেন থাকবে? ওর কি অন্য কোনো কাজ নেই? আরে ওখানে থাকতে থাকতে বাবুলা রহিমের লগে ওর কঠিন একটা বন্ধুত্ব হয়ে গেছে গা। একা মানুষ তো ওখানে থাকতে ওর ভাল লাগে। বাদশা নাকি গন্ড মূর্খ, ও নাকি লেখাপড়া জানে না। আরে এটাও তো ডাহা মিছা কথা। বাচ্চা তো আমার লগে ইন্টারমিডিয়েট পাস করছে, এর মধ্যে মনে করো আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করছি, আর উই গেছে গা কবি নজরুল থেকে ডিগ্রি করছে। তাই নাকি দুলা ভাই? আমি তো এত কিছু জানতাম না। আরে অহন যে আমি অফিসটা চালাই, ওইটা এই খেটা চালাই তো আমার মামা আর বাদশা। তো মামার লগে বাদশা ঝগড়া কইরা আলাদা হয়ে গেছে গা। এর বাদেই তো মামা আমার কাছে পুরো সব কিছু দায়িত্ব দিয়ে দিচ্ছে। জানেন দুলা ভাই, আমি না বাচ্চার সম্পর্কে এত কিছু জানতামই না, কিন্তু তারপরে ওকে আমার ভালো লাগতো। ও খুব সহজ সরল একটা মানুষ, খুব কেয়ারিং। তোমার একটা গুড নিউজ দেই, আগামী মাসের থেকে বাদশা আমার লগে জয়েন করব। আমার ওই যে একটা অডিও ভিশন ব্যবসা আছে না, ওইটা সব এখন থেকে বাদশায় দেখবো, আর ওইগুলো এখন থেকে আমার পার্টনার। আচ্ছা দুলা ভাই, আপনার সাথে কি আমাকে নেওয়া যায় না? মানে আমি তো দুবাইতে জবই করতাম তো। হ্যাঁ কি কয়, তুমি যদি জয়েন করবার চাও তাহলে আমি তোমার ওয়েলকাম করতেছি, তুমি যে কোনো সময় জয়েন করো। আর আমি ওই আব্বার লগে কথা কয়ে দিতেছি, তুমি ওই বাসে যাইবা। না দুলা ভাই, ওই বাসায় আমি আর যেতে চাই না, আমার ওইখানে একদমই ভালো লাগে না। আরে যাইবার ইচ্ছা না করলেও যাইতে হইব, বাচ্চার লোকের সম্পর্কটা আরেকবার একটু চালাই করতে হইব। আর তোমার টেনশন করো না, তোমার একা যেতে হইব না, মনে করো আমি গাড়ি দিয়া তোমার নিজে লে জমি বাইতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে যাও। হ্যালো, কেমন আছিস তুই? কই এখন? আমি তো সোনিয়াপুর বাসায়। তুই আপার বাইত গেছস? আপার দে তো কথা কই। আর উনি তো নাই এখানে, আসার পরেই শুনলাম যে উনি নাকি তোদের বাসায় গেছে। এরপর থেকে মনটা খুব খারাপ লাগছে। আচ্ছা দুলাবাইরে দে না, দুলাবাইয়ের কথা কই, আছে তো আশেপাশে? না, উনি এখন আমার সামনে নেই, উনি তোদের বাসায় যাবে, যার জন্য এখন শাওয়ার নিচ্ছে। জগা, তুই কি আমার ব্যাপারে কিছু কইছস? অবশ্যই, আমি তো একদম ধুয়ে দিছি, কিন্তু আমাকে বললো তোদের কারণে নাকি শ্বশুর শাশুড়ির সাথে এতদিন দেখা হয় না, ওদের বাসায় যায়নি, তোর কারণে নাকি ওনাদের সাথে অভিমান করছে। ও আচ্ছা আচ্ছা, দুলাভাই কি আব্বাজানের মতন বং ধরছে? হ্যাঁ, আব্বাজান জিনিয়ার আমার তো বাসায় তুলে নাই, সবকিছু তো আগের মতনই রয়েছে, তাহলে আবার হে ডং দেখা গেলা? শোন, আমি দুলা ভাইয়ের সাথে এখনই তোদের বাসায় যাচ্ছি, ঠিক আছে? তুইও রেডি থাক, যাওয়ার সময় তোকে নিয়ে যাব, আর সবাই সামনে থাকলে মামা তোকে কিছুই বলতে পারবে না। এতদিনে তোমার মা মরে চিনছো? নিশ্চয়ই ওকে একজন কইছে বাচ্চা খারাপ পোলা, এর লেগে লগে লগে বাগিরে দূরে সরাই দিচ্ছে বাচ্চার থেকে। তোমার মা মরে না, আমি চিনি, বুঝছো? আরে মামাকে তো আমিও চিনি, কিন্তু মামি তো তোর জন্য সবসময় মন খারাপ করে থাকে, সারাক্ষণ শুধু ছটফট করে, তোকে খুব দেখতে চায়। ওই তো আম্মা জানার লেগেই তো মনটা খারাপ লাগে, বুঝোস না? আম্মা জান তোমার বান্ধবীর মতো না ছিল, সবসময় এক লগে থাকতাম, মাঝখানে তো কথাই বন্ধ করে দিচ্ছিল, তাও এখন আবার একটু একটু ফোনে কথা কয়, আর একটু ভালো লাগে আর কি। তোর আম্মা তো সারাদিন শুধু তোর কথাই ভাবে, আর আমার মার কথা দেখ, একটাবার ফোন দিয়ে আমার খোঁজ খবরও নেয়। শোন বোন, এটা তোর একটা ভুল ধারণা। ফুপু কিন্তু আমার আম্মা জানলে আব্বাজানরে ফোন করে তোর খোঁজ খবর লয়, বুঝছস? তোর যে বাসা সিট করার ব্যাপারটা, এটা কিন্তু ফুপুই কয়ে দিচ্ছে। আচ্ছা এক মিনিট, তুই এত খবর কই পেলি? আম্মা জানার লোক আমার কথা হয় না, আম্মাই তোর ব্যাপারে কইছে, জানোস? আম্মা একবার বাচ্চার বদনাম করে, আর একবার চেতে জায়গা। আমার আম্মার তো চিনোসি, আমার মা একটা কমেডি। আচ্ছা এখন বল, তোর জামাই কই? তার সাথে আমার একটু পরিচয় করে দিবি না? দিমুনি, আগে বাইতে আয়, সালি তো সরাসরি পরিচয় হবি, তারপর গল্প করবি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি আগে তাহলে মামার বাসায় যাই, ওখানে গিয়ে আমি বাচ্চার সাথে আমার যে সম্পর্কটা এটা ঠিকঠাক মতো ঝালাই করি, তারপর বাচ্চাকে সাথে নিয়ে তোর বাসায় আসবো। ঠিক আছে, সেই দিনের অপেক্ষায় থাকলাম, সবগুলো এক লগে আড্ডা দিমু। আচ্ছা রাখলাম। এখন
বাসায় তো বইনে নাইকা দুলাবালে একবার প্রেম করিস না। আমি এমন কিছুই করব না, তুইও ভালো থাকিস, পরে কথা হবে। ফাইজলামি করতেছি। আচ্ছা রাখি, ফোন দিস আমারে, রাখি। ওকে বাই। এই বই কিনতে পড়ুম কত পৃষ্ঠা বললা, মাত্র হপায় পড়ছি 14 পৃষ্ঠা হপায় পড়ছি। ওই মুন্না, এই যে দেখতো একটা বই কিনে আনছি বুঝছস, এই পথে আলো জেলে, এই যে এই বইটা এই হপায় পড়ছি 14 পৃষ্ঠা। আমার তো ধৈর্য হয় না, একটু পড়া হুনা তো, আর রোমান্টিক কিছু থাকলে ওইটা বাদ দিয়া পড়িছি, নে পড়া হুনা। 14 পৃষ্ঠা পর্যন্ত পারছো তাই? হ দেখছি আমি ছিল তা ওই বুঝছি আমি তা বুঝার বুঝতে গেছি খালা। কি বুঝছস? তুমি এই বাসায় থাকতে থাকতে তোমার মন মেজাজ খিটখিটে হয়ে গেছে, বুঝছি আমি। হয় আমার মন মেজাজ খিটখিটি হয়েছে, যদি খিটখিটি হইতো তোরে কি আমি গাইল পারতাম না? হ্যাঁ, তোর লোক আমি মেজাজ দেখাইতাম না? তোরে তো আমি সুনা আব্বা জাদু চান করে কথা কই, হ্যাঁ, অক্ত অক্তে খাওন দেই, চা বানাই দেই। এই আব্বা করেই তো আমার দায়িত্বটা বাড়াই দাও তুমি। এখন আমার দায়িত্ব বেঁচে গেছে না, এখন তোমার মনে নতুন করে ফুর্তি এনে দিতে হবে আমার। আচ্ছা, তোর কথার মাথা মুন্ডু না আমি কিছুই বুঝবার পারতাছি না। এই যে তুই ঘরে ভিতরেও গান গাছ, তুই দূরে গেলেও গান গাছ, আমি ওইটা কান পাইতে তো শুনি, ওইটাতেই তো আমার মনের পরিবর্তন হয়। আমার নতুন করে আবার কি লাগবো? বাহ খালাই, কি বলছো তুমি? আমার জীবন তো ধন্য হয়ে গেছে, আর আর কারো দরকার নাই। মোর খালায় মোর গান শুনিয়ে তার ভালো লাগছে, এর সে বলো ভালো রেজাল্ট আমার জীবনে আর দরকারই নেই, আর লাগবে না। আমার খালাই খুশি, আমি খুশি, শেষ। ও ভালো কথা, তোমাকে বলতে ভুলে গেছি, চিত্রনিকে লাবণ্য আছে না, সে তো আসছিল, মুখো পাশেই তো থাকে, তোমার সাথে দেখা করতে আসছিল। তোমার সাথে দেখা করা মানে তার সাথে তোমার দেখা উচিত আছে না খালা? হায় মুন্না, তুই কচ কি? চিত্রনায়িকা লাবণ্য আইছিল আমগো বাইতে? আরে হেইটা তুই এক সপ্তাহ পরে কচ? আরে ছাগল, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? হাই হাই, একটা নায়িকা আইছে, তাও আবার টপ নায়িকা আমগো বাইতে আইছে, চাচু কিছুই খিলাইলি না, আমার তো অবশ্যই যাওয়া উচিত। মানে তুমি বললে কিন্তু আমরা দুইজন কিন্তু যাইতে পারি, তুমি চাইলে তুমি যদি যাও। হ্যাঁ হইতে পারে। না কইলেই তো আর দেখান যাব না। হ্যাঁ, আবার একটা বাপ আছে না, নায়িকা গো আলাদা একটা ওই যে পোজ আছে, স্ট্যাটাস আছে, গেলেই কেউ হেরা পিল 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 করে সামনে আহে না। আমি যে মানুষ ঠোঁটকাটা, পরে দেখা যাবো আমি ওই মুখের উপরে কি না কি কয়ে ফেলাইছি, পরে এই নায়িকার লগে আমার লগে একটা সম্পর্ক খারাপ হয়ে যাবো, দরকার নেই। খালা যে কি বলো না, এমন ভাবে কথা বলো মনে হয় ওই নায়িকার সাথে তোমার মেলা দিনের সম্পর্ক যেখানে নাই সেখানে নষ্ট হওয়ার প্রশ্ন আসে কেন? এই তো বুঝলাম না কিছু। ওই নায়িকার সাথে তোমার কোনো কানেকশন আছে না জীবনে? ছিল না আছে? হ, এইটাও ঠিক করছো, সম্পর্ক নাই, কানেকশন নাই। কানেকশন হইতে কতক্ষণ? হ্যাঁ, দেখা যাবো ওই নায়িকারই আমার প্রয়োজন পড়ছে। শুন, এই লাবণ্য নায়িকাটার অভিনয় করলাম আমার কাছে জোশ লাগে, বুঝছো? আমি এর লোকে দেখা করবার চাই। তুমি দেখা করতে চাইছো মানে দেখা হয়ে যাবে, টেনশন নিয়ে না। খালি তার একটা শিডিউল বের করতে হইবে। শিডিউলটা আবার কি জিনিস রে? হ্যাঁ, সে কত বড় নায়িকা তুমি জানো? সে কি বললেই তোমার সাথে দেখা করবে? তার দেখা করার জন্য তার একটা শিডিউল বাইর করতে হবে, তার একটা সময় বাইর করতে হবে, সময়টারই শিডিউল বলে। কালে কালে কত কিছু শিখলাম। টাইম রে কয় শিডিউল না? আচ্ছা ঠিক আছে, আমি নায়িকারে শিডিউল দিলাম, যা। আরে খালা, তুমি যে এত মস্করা করো মাঝে মাঝে, এত মজা করো, তোমার শিডিউল দিয়ে হইবে কি? শিডিউল তো বাইর করতে হবে তার, সে তো নায়িকা, বোঝো না এই বিষয়টা? শিডিউল বাইর কর। বাইরে যে এইসব নায়িকা নয়িকা দেখলে, একটু হেগুলোকে মিশলে আমার এই যে খিটখিটানি মেজাজটা একটু কমবো, বুঝছো? এই কারণেই তো মনে করো যে তোমার নিয়ে ঢাকা শহরটা একটু ঘুরান দেম আর কি, বুঝছো? থো ফালায়া, পাগল হয়েছি নি আমি? এই করোনা কালে বাইরে যাবো? বাইরে যে কি করোনা বাজাই লো এমনই? না না, আরে নায়িকার বাসা তো মুখের পাশাই, সমস্যা কি? ম্যানেজার আছে, ম্যানেজারের সিস্টেম করতে মনে করো যে দেখা করতে পারবো, কথা বললে আসবো। নায়িকার আবার ম্যানেজারও আছে? নায়িকা মানুষ ম্যানেজার থাকবে না? সব নায়িকারই থাকে, কথা বললে আসবো। তাহলে তো দাপটের নায়িকা না? হ্যাঁ, এক নাম্বার না, সে এটা এখন বাংলাদেশে ইয়ে করতে আছে। আমি যাই কথা বললে ম্যানেজার, তুমি দেখা করবা, ঠিক আছে, আমি ম্যানেজ করে ফেলাইতেছি। হ্যাঁ, তুমি বইটা কষ্ট করি হলো পড়ো, পারবা, 14 থেকে 15 যাইতে পারবা। আচ্ছা ঠিক আছে। আজাব যে কি লিগা কি নামছি? বস হঠাৎ করে আমারে জরুরি তলব করলেন, কি বিষয়? কি মানে সমস্যা কোনো? এই যে আপনি নতুন একটা টিভিসি বানাইলেন, লাবণ্যরে কি লেগে জানালেন না? কাহিনী কি? বস কি কমু, লাবণ্য যে বেয়াদবিটা মোল্লকে করছে
এরপরে কেমনে নেই? মানুষ মানুষের লগে এই ধরনের আচরণ করে না, এইরকম আচরণ করছে আমার লগে। তার লগে আপনার কন্ট্যাক্ট সাইন হয়েছে, এখন সে ওই কন্ট্যাক্ট সাইন ধরে আপনার এবং আমার নামে কেস করতে পারে। ও কেস করুক না, খালি করতে দেন, তারপর দেখেন কেসটা কি হয়। মোর নাম অবাক মনের, মুই তো সাইজা দিমু না। আপনার মতো একটা স্বনামধন্য মানুষের নামে কেস করলে তার ব্যবস্থা কি করতে হয় এইটা অবাক মনের খুব ভালোভাবেই জানে। আপনি ওর লগে পাঞ্জালোর বাড়ি যায়েন না, আর এর ভিতরে আপনি আমারে জোড়া ফেলাইলেন কেন? আমি তো স্বেচ্ছাকারের লগে কথা কইবার চাই নাই, আপনি বাধ্য করছেন এই নায়িকা লাবণের লগে আমার কথা কইতে। সামনের ভুল ধারণা, এইটা পুরাপুরি লাবণ্য করছে। সেই আপনার লগে কথা কইতে চায়, সেই আপনার লগে মেশতে চায়, ঘুরঘুর করতে চায়, আমারে পাশ কাটাইয়া আপনার লগে আইসা বসা কথা কইতে চায়। এই ধারণা আপনার কে লেগে হইলো? বস, আমি নায়ক নায়িকা নিয়ে কাম করি। নায়ক নায়িকার মুভমেন্ট দেখলেই আমি ধইরা ফেলতে পারি নায়ক নায়িকার মন কি চায়। তা লাবণ্যর মন কি চায় ওটা ধরা পারছেন? বস, যদি না ধরতে পারি, এতদিন মিডিয়ায় কি করলাম? এই অবাক মনে সব বোঝে। এ তো আপনার চেহারা, ছবি, তারপর আলোকিকত, ওডা বসা, আচার আচরণ সবকিছু দেখা মুগ্ধ হইয়া গেছে। সে তো আপনার ছাড়তে চায় না, সে খালি আপনার আইতে চায়, গুড়গুড় হরতে চায়। আর আমনে একটা যে বুদ্ধিমান মানুষ, আমনে যে ইচ্ছা কইতে তারে অ্যাভয়েড কইতে রাখেন, দূরে দূরে রাখেন, এইটাই তো সে বুঝতে পারছে। আর এইটাই তো তার দুঃখ। বুঝলাম আপনার কথা। কামের কথা এখন আপনি এটারে ব্যাকআপ দেওয়ার লেগা লাবণ্য আর ফরহাদ খানের লয়ে আর একটা টিভিসি করেন। ফরহাদ খানের লয়ে কথা কন, পারবেন তো? ওর লয়ে কথা কইয়া ম্যানেজ করবার? অবশ্যই পারবো বস, এইটা কোনো ব্যাপার হইল? আমি অবাক মনির এতদিন কি হলাম, মানে নায়ক যতই পপুলার নায়ক হোক না কেন, হ্যারে হ্যান্ডেল করা কোনো ব্যাপারই না, এক তুরির কাম। কিন্তু একটা নায়িকা যখন জনপ্রিয় হয়, তারে হ্যান্ডেল করা কিন্তু একটু জটিলতা হয়। আমি আর কোনো জটিলতার কথা শুনবার চাই না, আপনি ফরহাদ আর লাবণ্যর লয়ে কথা কন। বস, একটা রিকোয়েস্ট বস, এই লাবণ্যরে বাদ দিয়া অন্য কোনো নায়িকারে লই। মানে ওর এই কাডা কাডা বেয়াদবি মার্কা কথাবার্তা আমার একদম দাঁতে সয় না। আরে কাটা কাটা কথা কইলে শুনবেন? মাত্র 2-3 দিনই তো শুটিং, শুটিং শেষ হয়ে গেলে তো আর আপনার হ্যার কথা শুনুন লাগতেছে না, সমস্যা কই? বস, কিছু মনে হয়েছে না? একটা ব্যক্তিগত পার্সোনাল প্রশ্ন করি, এই লাবণ্যরে লই এই ছবি করার কারণটা কি? কারণ অবশ্যই একটা আছে। লাবণ্য আমার কাছে আইছিল ওই 2 লাখ টাকা ফেরত দেওয়ার লেগা। আমি নতুন টিভিসি করবো এটা প্ল্যান করে ওই 2 লাখ টাকা নিয়ে নেগা, কারণ ওই টাকাটা লইয়া আমি ছোট হইবার চাই না। ঠিক আছে বস, কোনো চিন্তা করিয়েন না, আমি যাইতাছি লাবণ্যর বাসায়। আমি বুঝাই শুনে সব সাইজ করে দিব, কোনো সমস্যা নেই বস। ঠিক আছে, বেশি কথা কইেন না, আপনি যান, যে আগে ঠিক করেন, যান। আমার উপর ভরসাটা রাখেন না বস। আবার বাড়তি কথা কইতেছেন, যান না, ভরসা রাখছি তো, যান না। হ্যালো, হ্যালো হ্যালো করেন না, আপনি কবরে যাওয়ানোর লেগে রেডি হন। এই এই কি হয়েছে? কি তোমার চিল্লাচিল্লি করতেছো কেন? কি? এই যে আপনার 2 লাখ টাকা দিলাম, খবিরের জামিন লিয়া দেওয়া পারলেন না? খবিরের লোকজন আমারে বিশ্লেষ আছে আর কইছে আজকাই আমার দইরা গাড়া গুড়ি অঙ্গন হইতে বাসায় দিব, লগে আপনি মেসেজ করব। আরে বাবারে, আমি তো জামিন ঠিকই চাইছিলাম, কিন্তু কবির যদি তার কাগজপত্রের মধ্যে 2টা ঠিকানা ইউজ করে তাহলে কেমনে জামিন নিব? 2 নম্বর মানুষের তো জামিন দিতে পারবো না। এই জায়গায় তো ক্লিয়ার থাকতে পারে ভাই কাগজপত্র। এই মেয়ে, 2 ঠিকানা আর 4 ঠিকানা দেখ কি আহে যায়? আপনার লগে কন্ট্রাক্ট হইছে, আপনি কাগজপত্র ঠিক করে জামিন লিয়া দিবেন, এই কথা তুই ছিল মিয়া। আচ্ছা 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 আচ্ছা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। শোনো, আগামী রোববার আমি আবার জামিনের জন্য অ্যাপ্লিকেশন করব। এই 3 দিনে ওর এমন কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? ক্ষতি আপনার হইব না, আপনার হইব না, ক্ষতি হইলে আমার হইব। আমি ছাইপা আছি, আত্মগোপনে আছি। খবিরের লোকজন আমারে পাইলে গুলি করে মারে হালাইব, লগে আপনার মেসেজ করব। আরে বাবারে, মাথা ঠান্ডা করো। কইছে দেখে এখানে গুলি করবো, দেখে একে তোমার গুলি করে দেবো মনে করছো? অত সহজ না রে বাবা, দেশ আইন আদালত আছে। আর শোনো, আমি যেহেতু দায়িত্ব নিছি, আমার দায়িত্বে আমি ওই যে তোমার খবিরের জামিনের ব্যবস্থা করবো, কোনো টেনশন করবে না, ও বাইরে আসবো, এটা আমার জবান, ঠিক আছে? কবে কবে বাইর করবেন ওরে?
আমি মরলে বাদে আমি অত শত বুঝি না, টাকা ফেরত দেন, দেন টাকা দেন। আরে বাবা রে, এমন কথা কোনোদিন শুনছো যে কোনো উকিল টাকা নিছে নেওয়ার পরে আবার ফেরত দিছে? এমন যদি হইতো যে আমি কোনো কাম করি নাই এর লিগে টাকা ফেরত দেবো তাইলে ঠিক আছে, কিন্তু আমি তো তার হয়ে কোর্টে দাঁড়াইছি কিনা? ওরে উকিল সাহেব, আমি যেটা কইতাছি কান ফাইরা শুনেন। কবিরের লোকজন আপনার বাড়িতে টাকা লইবার লেগাইতেছে, ওরা বললাম কিলার পার্টি, অগত্যে বাইচা থাকেন, সাবধানে থাকেন। এই লিগেই না, এই লিগে আমি তোমার কোনো কাজ নিতে চাই না, খালি ঝামেলার মধ্যে ফালাও তুমি আমারে। আরে উকিল সাহেব, ঝামেলা তো আমি পড়বার চাই না, ঝামেলা খুদ আমার উপরে পড়ে। আই শোনো তো, আমি তোমার এই মামলা লড়বো না। তুমি এক কাম করো, খরচ যা হয়েছে হয়েছে, ওগুলি বাদ দিয়া বাকি টাকা তুমি নিয়ে যাও। আসো। আমি পারম না, ওই খবরের লোকজনে আইবো। আরে আরে অগো তুমি থামাও, অগরে বলো যে যেই উকিল ঠিক করছিলাম সে তোমাকে কাম করবো না, টাকা ফেরত দিয়ে দেবো। যাও বলো। আপনি ওকে কাম করেন, আপনি কাউরে যে টাকাটি আমার হেনে পাঠায় দেন, দেখি আমি কি করা পারি। আমি পারম না। আরে বাবারে, টাকা ফেরত দিলে অগমুখ এমনি বন্ধ হয়ে যাব, তখন আর দেখবে একটা কথাও কইতেছে না। কোন কুক্ষণে যে তোমার লোক আমার দেখা হয়েছিল, মামলাটা আমি নিছিলাম। উকিল সাহেব, আপনি যাই কন, যত কিছু মন চায় কন, মাগার আমি মনে কিছু লমু না, মাগার টাকাটা পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাইতেছি। ঠিক আছে। ফালায় আমার বহুত ফাবরে ফালাই দিচ্ছে এতগুলো টাকা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আচ্ছা রানা আব্বার লোকে কি করে কত দিতে? হ্যাঁ, ওরে আমি অতবার কইছি যে আব্বার লোকে চামচামি করিস না, এরপরে আব্বার লোকে গিয়ে বলেছে ওকে এখন আরো তোর বয় আব্বার লোকে। আচ্ছা রানার মতো পোলারে এরকম একটা সুন্দর হ্যান্ডসাম পোলা, ওরে কি মানায় আরতে বয়াটা? আমিও তো একই কথা বলতেছি ভাইজান। আমার জামাই এত হ্যান্ডসাম, এত শিক্ষিত, হে যদি পুরান ঢাকা আড়তের ম্যানেজার হয়, আমার কেমনটা লাগে, কোনো মানিজ্য থাকে? আরে রানা তো আড়তের ম্যানেজার না, ওই হয়েছে আড়তের মালিক, সেটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে ও কি আড়তে বলবো, ওইটা আমি মানতে পারতেছি না। ভাইজান, আপনার কোনো সমস্যা না থাকবার পারে, কিন্তু আমি তো বউ, আমার সমস্যা আছে। আমার জামাই যায় আড়তে। ভাইজান, আমাকে পুরান ঢাকায় তো অনেক আড়ত আছে, আমার আব্বা বিহনে যায় না, অনেক লোকজন ওখানে খাটায়, আমার জামাই যায় দিন রাত আড়তে খাটতাছে। আমার যে কেমন কষ্ট লাগতেছে, আমি আব্বা জানের কাছে কি মুখ দেখামু? আমি শুনছি ওই নাকি তোমার উপর রাগ করে আড়তে কাজ করবে গেছে। হ, এই কথাটা অবশ্য ঠিক। আসলে হয়েছিল কি, রানা তো সিনেমায় নামতা ছিল, তাই না? বাংলাদেশ ভারত মিলা একটা সিনেমা হইব, যৌথ প্রযোজনায়, বুঝছেন? সবই ঠিকঠাক আছে, মাগার আমি একটু ক্যারফা লাগাই দিচ্ছি। আমি কইছি যে তুমি কোনো সিনেমা করবার পারবা না, আমার জামাই আমি সিনেমা যাবার দিব না। এখন আমার লোক জিদ্দি করে আরতের মধ্যে কামে লেগে গেছে। হ্যাঁ, করছো কি? এত বড় অপরচুনিটি তারে মিস করাই দিলা। রানা যদি হিরো হয়ে যায়, ও যদি নায়ক হয়ে যায়, ও তো সুপার হিট হয়ে যাবো গা। হবাই জানি, এটা তো আমি বি জানি, আমার জামাই অনেক হ্যান্ডসাম, অনেক ট্যালেন্টেড, সিনেমায় গেলে একদম সুপার হিট হয়ে যেত গা। কিন্তু সিনেমায় গেলে পরে তো সংসার টিকে না, কেলা টিকে না, আপনি তো ভালো মতোই জানেন, আপনি নিজে তো আছেন ওখানে, সিনেমার মধ্যে আছেন। ওইখানে এলে মাইয়া গো দৌড়া দৌড়া নাচবো, কোমর নাচানি দেখবো, আমি আমার জামার অন্য মেয়ের লগে, আমি তো লিবারম না। এটা এর লেগে আমি একটা অফার দিচ্ছিলাম যে যান, তুমি হিরো আমি হিরোইন, দুজনে মিলা একত্রে একটা সিনেমা করুন, সামাজিক সিনেমা, পরিবার মিলা দেখবার যাবো। ওই মানলো না, আমার অফারটা নিল না। যাই কো, আমার এই ভাইটা যদি সিনেমা করে, ও একদম হিট হয়ে যাব। কোনো জিনিয়া, আমি সিনেমা করতে যাইতেছি, আমি প্রডিউস করুম, ওই সিনেমার নায়ক কিন্তু আমি রানারে বানাবো, তখন কিন্তু তুমি মানা করতে পারবা না। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রযোজনা যদি ছবি হয় তাহলে তো রানা করবই, আমাকে পরিবারের ছবি তো বরং তো লাগবই, সমস্যা নাই কা। একবারে শুটিং এর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি রানার লগেই থাকুম, বুঝেন নাই? থ্যাংক ইউ সো মাচ জিনিয়া। তাহলে তো আমার আর কোনো টেনশন নাই কা, আমি ছবির নায়ক পেয়ে গেলাম। হ, তাহলে তো পাইছেনই। ইচ্ছা করলে নায়িকা বি নিতে পারেন, আমি তো আপনার নায়িকা থেকে কম সুন্দরী না, তাই না ভাইজান? তোমার কাছে সব নায়িকা ফেল, তোমার ধারে কাছে বলতে পারবো? শোনো, তোমারে যদি আমি যে ছবি বানাবো, ওই ছবির নায়ক রানা হবো না, তোমার ছবির নায়ক হবো স্পেশাল অন্য কেউ। বুঝবার পারছি, কিন্তু এই কথাটা শুনলে কিন্তু আপনার ভাই একেবারে হার্ট ফেল করে ফেলাইব।
আমি কারোর লাগে কথা কইলেই সে সহ্য করতে পারে না, অনেক পজিটিভনেস তো তার মধ্যে, বউরা শেয়ার করতে পারবো না কারোর লাগে, ও আমার করবার দিব না। শোনো, পরে ঠিক করার দায়িত্ব আমার। শোনো, ওই জিনিয়া, ওই জয়েন্ট নামে আমার কাছে একটা মডেল আইব, আমি কি ওর লোকে বই একটু কথাবার্তা করতে পারি? হ্যাঁ অবশ্যই কথা কইতে পারেন। আমি আপনাগুলোকে কি তৈরি করুম কন, আমি বানাই লইতেছি। কিচ্ছু করতে হবো না, একটু চা বিস্কিট হলেই চলবো, আমি একটু ফ্রেশ হয়ে আসবি। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমি ভালো মন্দ নাস্তা আপনার জন্য পাঠাই দিব। আচ্ছা আমি কি মডেলটার লগে দেখা করতে পারবো না, কি সমস্যা আছে? সেরকম কিছু না, নতুন ছবি করুন তো, এই জন্য ওই মডেলদের দেখে নায়িকা চুজ করবো। ঠিক আছে, কাজ চালাই যান, বেস্ট অফ লাক। শোনো, তোমার নামে ব্যানার বানাবো, জিনিয়া পিকচার্স, কেমন হবে কত দিই? তাই নাকি ভাইয়া, মানে আমার নামে ব্যানার হইব? আমি তো মহা খুশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, কি ব্যাপার মনে ভাই, আপনি আমার বাসায় হঠাৎ করে? আমার কথাও তো ওইটাই, আমি এই বাসায় কে, যে লোক কথা দিয়ে গেছে এইখানে আইবে না, আমনের লোকে কথা কইবেন না, সে আসবে এইখানে কে? আমনে শাহজাদা বস্ত্রে কি এমন আদা পড়া বুঝাইছেন যে আজকে আমার এইখানে আইতে বাধ্য করলো? আচ্ছা এসেই যখন পড়েছেন তখন আর ওগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা নাই করি। এখন আপনি আমার বাসার গেস্ট, আপনি আমার মেহমান, সো আমরা পুরোনো কথা ভুলে গিয়ে আসলে নতুন করে শুরু করতে পারি। বল। শোনেন, মুই আরেকটা কাম হতে আছি, রিসেন্ট আরেকটা বিজ্ঞাপন ওইখানে ফরাদ সাহেব কাজ ধরবে, আমনে কি মোর লগে কাজ ধরবেন? আমনে কি এই ছবিটায় কাজ ধরতে চান? আমনের মতামতটা কি সেইটা শুধু আমারে জানান। আমার মতামতের মূল্য কি আপনার কাছে আছে? এইবার আবার চিটিংবাজি করবেন না তো? আমার তো মনে হয় না যে ফরহাদ জীবনও আপনার সাথে কাজ করবে। ফরাদ ভাই কাজ ধরবে কি ধরবে না এইটা তো আমনের বিষয় না, এইটা তো এই অবাক মনিরের বিষয়। আমনে হার লগে কাজ ধরবেন কিনা এইটা কোন? আমি আমনেরে ফরাদের লগে কাম হরাইতে আছি, এইটাই সত্য ঘটনা। সেটা গিয়ে যদি অন্য কাউকে দেখি এবারেও, তাহলে কিন্তু এবার আপনার খবর আছে। ম্যাডাম, একবার কিন্তু আমার খবর আমনে লইয়ে লইছেন। শুধু যদি এই শাহজাদা বস আমার সাথে না থাকতো বা আমারে হেল্প না করতো মানসিকভাবে, আমি তো পথে হুইয়ে পড়তাম। পাস্ট ইজ পাস্ট, অতীতে কথাবার্তা না বলাই ভালো। আপনি এক কাজ করেন, এগ্রিমেন্টের ব্যবস্থা করে ফেলেন। আমনের পেমেন্টের কি হইবে এই কথা কয়? আমার পেমেন্ট কি হবে সেটা নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। শোনেন, আমি কই পেমেন্ট লইয়া আমার লগে কথা আপনার কইতে হইবে না, মুইও চাই না এই নিয়ে আমার কথা কইতে। আপনি শাহজাদা ভাইয়ের সাথে কথা কইয়া ফাইনাল কইরা নেবেন, এর মধ্যে কিন্তু আমার আপনি টানাটানি হবেন না। আপনার কি মাথা খারাপ নাকি আপনি পাগল যে এর মধ্যে আমি আপনাকে নিয়ে টানাটানি করব? আমার পেমেন্ট কি হবে সেটা আমি শাহজাদার সাথে কথা বলে ঠিক করে নেব। আপনার যেটা কাজ আপনি সেটা করেন। আপনি বরঞ্চ আর্টিস্টের সাথে কমিউনিকেশনটা ভালো করে করেন, ফরহাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ফরাদ ভাইয়ের লগে কথাবার্তা আমার শেষ হইছে কি, নায়ক লগে কথা কইতে তো কোনো ঝামেলা নেই, তারা কোনো পেঁচায়ও না, কিন্তু নায়িকা লগে কাজ করতে গেলেই একটা প্যাচ লাগবেই, ঝামেলা লাগবেই। এই যে আবার কিন্তু রং কথা বললেন মনের ভাই, আপনি আমার বাসার মেহমান, আপনি রং কথা বললেও এখন আপনার সাথে আমার হাসি মুখেই কথা বলতে হবে। আপনারা তো নায়কদের দেখলেই হুজুর হুজুর করেন, আর নায়িকাদের দেখলেই মিষ্টি হাসি দিয়ে একদম পাশে বসার চেষ্টা করেন। এই কথা সেই কথা নানান কথা বলে তাদের সাথে আজাইরা ভাব জমানোর চেষ্টা করেন, পিতলা খাতির করার চেষ্টা করেন। কিছু কিছু নায়িকা যারা ঠোঁট কাটা, আই মিন খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, তারা যখনই আপনাদের মতলব বুঝতে পেরে সরাসরি আপনাদেরকে না করে দেয় বা অপোজ করে দেয়, তখনই তো আপনারা মুচড়ামুচড়ি শুরু করেন, সাথে সাথে আপনারা রিয়াক্ট করে ফেলেন এবং এইসব নায়িকাদের নামে আপনারা বদনাম করা শুরু করেন ইন্ডাস্ট্রির মধ্যে, যে বেয়াদব বেয়াদব, এদের কিচ্ছু হবে না, এদের হ্যান না, এদের তেন না, নানান জায়গায় তাদেরকে নিয়ে নানান রকম কমপ্লিকেসি ক্রিয়েট করে রাখেন এবং কনস্পিরেসি তৈরি করেন। শোনেন ম্যাডাম, সব পরিচালক সব প্রযোজক এক না, আপনি সবাইরে এক পাল্লায় মাপলে হইবে? আপনি তো সবাইরে একই মনে অর্থে আছেন, অবাক মনির কিন্তু সবার সাথে আপনি মিলাইতে পারবেন না। আপনিও সব নায়িকাদেরকে এক পাল্লায় মাপবেন না। শোনেন ম্যাডাম, যা হইছে হইছে বুঝলিয়া যান। আসলে আমনে যদি মোর নামে বেলেম দিতে চান দিতে পারেন, মুই যদি আমনের নামে বেলেম দিতে চাই দিতে পারি, কিন্তু এইগুলা ভুলিয়া যাইয়া আসেন হাতে হাত মিলান, দুই ভাই বোনে মিলিয়া কাম হরি, একটা ভালো কাম হোক।
ওয়াও, আমি ইমপ্রেসড। একটা দুর্ঘটনা আপনার জীবনকে পুরো পরিবর্তন করে দিয়েছে। এই প্রথম আপনার মুখ থেকে আমি একটা ভালো পজিটিভ কথা শুনতে পেলাম মনির ভাই। আমার মনে হচ্ছে এইবারের কাজটাও ভালো হবে। দয়া করিলেন তাইলে আমার লাগিয়া উঠি তাইলে, হ্যাঁ আমার আবার একটু অফিসে যাইতে হইবে। ইনশাল্লাহ, অবশ্যই মন থেকে দেওয়া করি। আর উঠবেন মানে চা নাস্তা তো দেওয়াই হয়। দেওয়া তো নয় নাই, আর মানে কম দেবেন থাক, আমার আবার কাম আছে তো দেরি হয়ে যাইবে। আমি রাস্তায় যাইয়ে 5টায় চা কিনা খাইতে পারবো, মানে সমস্যা নেই। আর একদিন আইয়া দরকার হইলে লাঞ্চ করবো, সমস্যা নেই তো। হ্যাঁ হ্যাঁ, উঠি উঠি। খুব ভাব করছিল না আমার বাসায় কোনদিন আসবো না, আমার সাথে কোনদিন কাজ করবো না। এখন কই গেল বাবা? ভাই, ওই আসসালামু আলাইকুম। এই যে আপনার খাবার ফ্রেশ লই আসছি। তো এই এত কষ্ট করে আমার খাবার লিয়েছেন কি লেগা? না কি বলবো, কি বলেন, মোর খালায় মুখে বলছে, পাইছে তো একটা মানে কি কম কাম করাই নিতে আছে আর কি। তবে সে খালায় যদি বললে থাকে সেটা আমি ফালাইতে পারি না। খালাকে তো আমি অন্যরকম ভালোবাসি, সে বলছে আমি নিয়ে আসছি। আচ্ছা মুন্না ভাই, ওই আমি শুনলাম যে আপনি বলে বহুত ভালো গান করেন, শুনিয়া আমারে কইল। আমি গান গাই, হ্যাঁ এটা একটা সত্যি কথা বলছি, কিন্তু সোনিয়া বলছে সরি, এইটা আমি বিশ্বাস করতে পারবো না। বিশ্বাস করেন না? আরে সোনিয়া আমারে কইছে, 2 দিন কইছে। ওই আমারে কইছে যে কোন একটা টেলিভিশন চ্যানেল উনেলে যেন আপনার একটা প্রোগ্রামের ব্যবস্থা করে দিই। কি বলতে আছেন, কি বলতে আপনার সোনিয়া আমার কথা বলছে আপনারে? না, বিষয়টা বিশ্বাসই করতে পারতে আছি না, কেননা সে তো আমাকে সবসময় ধমকের উপরে রাখে। সে বলছে আপনাকে আমার এই কথাগুলো বলছে, মানে আমি আরে আমার যত রাগ ছিল সোনিয়ার উপরে সব পানি হয়ে গেছে। আসলে ওই সোনিয়া একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। ও যতই ভাবলে থাকুক না কেন, ওর দিলটা গেলাম খুবই নরম। সেইটা তো আমি জানি, তবে ভাই একটা কথা বলি, আপনার কপালটা আল্লাহ দিয়েছে, কিন্তু বলেন কেন? সোনিয়া নিজের কাজের বললে বলতে আছি না, সোনিয়ার মতো একটা মেয়েকে আপনি মানে স্ত্রী হিসেবে জীবনে পাইছেন। খালি নিজের বোনের দিকে টাইনেন না, একটু চোখ করে খুলে দেখেন। আপনার বোনেরও কপাল খুবই ভালো যে আমার মতো একটা পোলা পাইছে। আরে আমার খালার ফ্যামিলিরও মনে করেন 7 কপালের ভাগ্য যে আপনার মতো একটা এরম একটা মানে ক্লাস, এ ক্লাস একটা জামাই পাইছে। আর মোর খালু হে তো একটা বি ক্লাসের লোক, কি ঝামেলাটা করছিল মনে আছে আপনার? ওইসব কথা থাক, এখন একটা কাম করেন, একটা অডিশন দেন। অডিশন দেবো মানে কি, আপনি কি বলতে আছেন বুঝলাম না। এখন আমার একটা গান শুনান। আপনার গান শুনা যদি আমার পছন্দ হয়, তাহলে আমি টেলিভিশনের মানুষজনের লগে কথা কয়ে দেবো। না না না, অবশ্যই আপনাকে শোনাবো না, শোনাবো টাকাকে। ভবেন হাজারিকার একটা চমৎকার গান আমার মনে পড়ছে এই মুহূর্তে, জানি না যাই কিনা সিচুয়েশনে, তবে এটাই আমি গাইবো, এটা আমার মনে পড়ছে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বাহ, চমৎকার চমৎকার, ফ্যান্টাস্টিক। আরে এত বড় প্রতিভা আমার পরিবারের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে রয়ে গেছে, অথচ আমি জানতে পারি নাই। কা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার সব ব্যবস্থা করে দিতেছি। দেখছেন, এজন্যই বলে মুরব্বীদের কথা শুনতে হয়। আমার খালাই যখন আমাকে বলছে যে খাবারটা নিয়ে যা, আমি তো পেস্টিজে বসে গেছিলাম যে আমি খাবার নিয়ে যাবো মানে কি। এখন দেখছি দেখেন মুরব্বীরা তো এমনি বলে না, তার কথার ভিতরে একটা দোয়া আশীর্বাদ থাকে, সেটা আবার প্রমাণ হয়ে গেল। আমি খাবারটা না নিয়ে আসলে তো এই অফারটাই পাইতাম না। আমি নিজেকে বিশ্বাস করতে পারতে আছি না, আপনি আমাকে বলতেছেন এই কথা। তা আপনি তো আমার জীবনেই পাল্টাই যেতে আছেন। শুনেন মানুষকে পাল্টায় দেওয়া হইলো আমার কাম। এখন আপনার কাম হইলো ভালো করে রেওয়াজ করা, গলাটা ঠিক করে ভালো ভালো কিছু গান রেডি করা, আমি ওগুলির মিউজিক ভিডিও করে দেবো। ভাইজান উনি আপনি কি সত্যি বলতে আছেন নাকি আমি ডিরিমের মধ্যে আমি স্বপ্ন দেখতে আছি না স্বপ্ন শুনতে আছি বুঝলেন না? আমি বাস্তব। আরে স্বপ্ন না স্বপ্ন না, আমি যেটা কইতেছি ওইটা হাকিকত হইব, একবারে জল জ্বলার দিনের মতো হাকিকত। ঠিক আছে, শোনেন একটু পরে ওই একটা ডিরেক্টর এব আমার কাছে, ওর কাছে আপনার কথা কমু, ওরে কমু যে আপনার গান হই না, আপনার গান দিয়ে যেন মিউজিক ভিডিও বানায় দেয়। কি বলতে আছেন? ঠিক আছে, কখন আসবে? এই যে একটু পরে আইব, আপনি বাইরে গিয়ে বহেন, ওই আইলে আমার লগে এখানেই থাকি, সমস্যা কি, এখানেই বসি। আমি একটু হাতের কামগুলো সারি। তাহলে আমি বাইরে বসি, আপনি আমাকে শুধু বলাইবেন, আপনি শুধু আর আওয়াজ দিলেন চলে আসবো, বাইরেই বসি। হ্যাঁ ঠিক আছে।
হেলাদা সুটকে বাচ্চা দেবো তো এখানে আমার এই একা ঘরে দম বন্ধ হয়ে আসতেছে। খালাম্মা নাই, বন্যা নাই, ফাঁকা ফাঁকা ঘরে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আর উনি আছে হাঁটুন নিয়ে। আমি বুঝলাম না, ভালো লাগবে না কিছু জন্যই। ও শোনা, মানে বিয়ের পর যে সংসার বলতে যা বোঝায়, শান্তি বলতে যা বোঝায়, তা কিন্তু এখন হচ্ছে। মানে একদিকে লকডাউন, বাড়িতে থাকতে পারতেছি, কোনো রকম অশান্তি নেই। আগে তো দুজন মিলে যখনই রোমান্টিক কোনো মুডে চলে গেছি, তখনই পালা করে কেউ না কেউ, হয় খালা, হয় খালু, হয় বন্যা, আনালে রহিম সালা আইসে শান্তির মধ্যে আগুন ফেলে দিত। এখন তো কি সুন্দর, কেউ আসতেছে না, একদম অন্যরকম পরিবেশ। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, খালাম্মার খালু কি বন্যাকে নেত্রকোনায় নিয়ে বিয়ে টিয়ে দিয়ে দিচ্ছে নাকি? বিয়ে দিলে তো ভালো হতো। মানে আমার এই বোনটা এই অল্প বয়সে যে দুঃখের সাগরে ঝাঁপ দিয়েছে, এই দুঃখের সাগর থেকে সে পরিত্রাণ পাত, রহিমের হাত থেকে সে রক্ষা পাত। যত যাই বলো, তোমার বোন ওই রহিম ভাইয়ের মতেও এরকম ভালো পাত্র আর খুঁজে পাবে না কোথাও। আর ও যে নেত্রকোনায় গেছে, এটা যদি রহিম ভাই জানতো তাহলে তো পাগল হয়ে যেত একেবারে। হোক ও পাগল হোক, ওর গায়ে ফসকা পড়ুক, পোকা পড়ুক, পোকা পড়ে মরে যায়, এর জন্য তোমার এত খারাপ লাগে কিসের জন্য? হ্যাঁ, একটা বদ সওয়াল আমার বোনটা কি উল্টো পাল্টা তাবিজ কবজ করে তার জীবনটা সে নষ্ট করে দিয়েছিল। নিপা, আমি অনুরোধ করতেছি, দয়া করে আর কখনো ওই রহিম সত্যটার নাম আমার সামনে তুমি উচ্চারণ করবে না। না, এনে তো পারি না। খালাম্মা খালুজান মুখের মধ্যে কুলু পাটকাইছে, বন্যাকে কোথায় আটকে রাখছে কিচ্ছু বলে না, আমাকে কিচ্ছু জানায় না। আর ওইদিকে রহিমের প্রত্যেকদিন আমাকে দেখে শুধু বন্যার কথা জিজ্ঞেস করে, আমি ওনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। কিসের জন্য ওই শালা বারবার তোমাকে সে জিজ্ঞেস করে? আমার চোখে দেখে না? আমার জিজ্ঞেস করলে তো আমি উত্তর দিয়ে দিতাম যে বন্যাকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি, তুমি এখন অন্য পথ মাপো। আচ্ছা, একটা কথা বলি, ওই বন্যা কি মানে বন্যার রহিম ভাইয়ের কি সত্যি সত্যি তালাক হয়ে গেছে? অবশ্যই হয়ে গেছে। আরে আমার খালু উকিল না, মনে করো তো আইনের মার প্যাস কোথায় কোথায় অবস্থান করতেছে তার তো মুখস্থ, ভুল হওয়ার তো কথাই না। আহারে, খুব খারাপ লাগতেছে। খুব সুন্দর একটা জুটি ছিল, ওদের দুইজনকে পাশাপাশি দাঁড়াইলে অনেক ভালো লাগতো। এত সুন্দর একটা জুটি এত তাড়াতাড়ি ভেঙে যাবে এটা কখনো ভাবতে পারিনি। শোনো, খালা খুব বুদ্ধিমান, সে তো জানে যে এইখানে থাকলে আবার একটা ঘাপলা তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, এই জন্য বুদ্ধি করে সে তার মায়ের বাড়ি ওই বন্যা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, ওই রহিম ভাই যদি জেনে ওইখানে চলে যায় তাহলে কি হবে অবস্থা? আরে না, হ্যাঁ, রহিমের অত বড় বুকের পাটা হয়নি, ওই সাহসী হবি না ময়মনসিং এ যাও ডিস্টার্ব করার। ময়মনসিং এর মানুষ কিন্তু ভেরি ডেঞ্জারাস। দেখো না, কথায় কথা কয় গাইরে অ্যালবাম, কুট্টি অ্যালবাম, কাট্টি অ্যালবাম। মনে করো রহিম যদি মনের ভুলে ওই ময়মনসিং এ যায়, জান নিয়ে আর ফেরত আসতে পারবি না। আহারে, আমারও রহিম ভাইয়ের জন্য খুব খারাপ লাগে, বেচারা মুখের দিকে তাকানো যায় না, এত বড় একটা মুখ একটু শুকাই গেছে। আর সারাক্ষণ শুধু আমাকে জিজ্ঞেস করে বন্যা কোথায়, বন্যা কখন আসবে। আমি কোনো উত্তরই দিতে পারি না। উত্তর দিতে পারবি না কি জন্য? শয়তানটা আবার যদি এসে জিজ্ঞেস করে, ডাইরেক্ট কয়ে দিবা যে বন্যা আর তোমার জীবনে কোনোদিন ফেরত আসবে না, তুমি বন্যা ভুলে যাও। আমি এটা বলবো। আচ্ছা, আমি যদি এটা ওই রহিম ভাইকে বলি, উনি যদি আবার খালুজানের নামে মামলা করে দেয়, তখন তো আমরাও ফেসে যাবো এখানে। রহিম কিছুই করবে না, ওর নেচারে প্রবলেম আছে না। প্রেম ভালোবাসা যে একটা দায়িত্বশীল জিনিস, এটা তো লালন করে না। দেখো গা, এর মধ্যে হয়তো 3-4টে প্রেম পাতায় ফেলিছে। তোমার এই কথাটা আমি সমর্থন করলাম। রহিম ভাই আসলে একটু ওরকম, হ্যাঁ, মানে যেই মেয়ে দেখো ওই মেয়ের পিছনে পিছনে হাঁটা শুরু করে আর কি। আর এই জন্য তো অবশ্য বেচারা কম শাস্তিও ভোগ করে নাই, তাই না? আর দূর ছাতা মাথা, অন্যের বোঝা কি জন্য আমরা বহন করতেছি? মানে ইয়ে করে ব্যাপার স্যাপার নিয়ে আমরা কি জন্য ঝগড়া করে আমরা পরিবেশ নষ্ট করতেছি? ও শোনা, আসো না, আমরা একটু রোমান্টিক মুডে চলে যাই। মনে করো তুমি রোমান্টিক একটা গান ধরলে, আর আমি তোমার কোলের পর মাথা দিয়ে মনোযোগ দিয়ে শুনলে, আসো শুরু করে দিই। কি শুরু করছো তুমি? হ্যাঁ, আমাকে কি তুমি রেডিও পাইছো নাকি টেন্ডাস্টার পাইছো? হ্যাঁ, সারাক্ষণ খালি আমি গান করবো, যখন দেখা তখন খালি গান করো গান করো গান করো।
ও বোকা, আমার মনে হয় একটু মনের কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা না করলেও গান করতে হবে। ঠিক আছে, তাহলে পরে কার্টুনই দেখি। হ্যালো, অবাক মনির বলতে আছি, আপনি কেটা কইতে আছেন? মনি ভাই, আমার নাম্বারটা আপনার কাছে নাই? ও, লাবণ্য ম্যাডাম কইতে আছেন। কেমন আছেন আপনি? আচ্ছা, আপনি কি শুরু করেছেন বলেন তো? আপনার মতলবটা কি? সমস্যাটা কোথায় আমাকে একটু বুঝাবেন? কেন, কি হয়েছে আবার? কে আপনি স্ক্রিপ্ট পান নাই? আপনার গেটে তো আমার অ্যাসিস্ট্যান্ট যাইয়ে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, আমি স্ক্রিপ্টটা পেয়েছি, আপনার স্ক্রিপ্ট পড়েছি, আপনার স্ক্রিপ্ট হাতে নিয়ে এখন বসে আছি। এই স্ক্রিপ্ট কেন পাঠিয়েছেন আমাকে? এইখানে আমার কি করার আছে এই স্ক্রিপ্টটা? আপনি আমাকে একটু বোঝাবেন। এখানে আমার পারফরমেন্স করার কোনো জায়গা আছে? সবই তো ফরহাদের। হ্যাঁ, শোনেন, ওই ফরহাদ সাহেবের থাকলেও লাস্ট ফিনিশ পয়েন্টটা কিন্তু আপনার উপরেই আছে। এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে এখন আমার আপনার কাছ থেকে কি ক্লিপ হ্যাঙ্গার শিখতে হবে না? ক্লিপ হ্যাঙ্গার, এটাকে বলে ক্লিপ হ্যাঙ্গার, ওটাকে ফ্রিজ পয়েন্ট বলে না। শোনেন মনে ভাই, আপনি স্ক্রিপ্ট পাল্টান, তা না হলে এই ছবি আমার করা সম্ভব না আমার পক্ষে। শোনেন, এই স্ক্রিপ্ট পাল্টানো সম্ভব হইবে না, কারণ ফরহাদ ভাই তো দেখে অনেক প্রশংসা করছে, বুঝছেন না? তারপর হইয়ে গেছে, এখন পাল্টাইলে আবার আরেকটা কেস কি কলে পারবো না? হ্যাঁ, প্রশংসা তো করবে ফরহাদ প্রশংসা করবে না, কারণ আপনি তো পুরোপুরি ফরহাদের উপর বায়াসড হয়ে স্ক্রিপ্ট করছেন। আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি সে প্রথম থেকে দেখতেছি আপনি আমার সাথে অস্বাভাবিক ব্যবহার করতেছেন। সমস্যাটা কোথাও আমাকে কি একটু বলবেন মনির ভাই? শোনেন, চাইতেন না, আপনার লগে অস্বাভাবিক ব্যবহার করার কি আছে? আমি তো বুঝলাম না। এই যে ফরহাদ ভাইয়ের লগে কথা হইছে, ফরহাদ ভাইয়ের লগে তো একবার কথা হইছে, আর তো কথা কইতে হয় নাই। কিন্তু আমনেরে কে আমার 14 বার ফোন দিতে হইবে কইন দেই? হ্যাঁ, আমি বুঝতে পারছি তো, আপনি ইচ্ছা করে আমার সাথে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমি আপনার এই স্ক্রিপ্টে কাজ করব না। শোনেন ম্যাডাম, এই অবাক মনিরের লগে কাম হরতে হইলে এই স্ক্রিপ্টেই কাম হরতে হইবে। আপনি আমাকে কি বাধ্য করছেন? শাহজাদা সাহেব কি এসব জানে? শোনেন ম্যাডাম, আমনের ইচ্ছা হইলে আমনে বসরে কইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একজন পরিচালক, ডাইরেক্টর মানুষ, ঠিক না? কাজ পাওয়ার ব্যাপারে বা দেওয়ার ব্যাপারে একজন প্রযোজকের হাত থাকে, কিন্তু কাজ যখন ডাইরেক্টরের হাতে চলে যায়, কাজটা কেমনে হইবে, কিভাবে করলে ভালো হয়, তা কিন্তু ডিপেন্ড করে এই ডাইরেক্টরের উপরেই, মানে আমার উপরেই নির্ভর করবে। আমার কথাই প্রথম এবং শেষ কথা। একটা ছবি বানিয়ে বিরাট বড় ডাইরেক্টর হয়ে গেছেন না? আমি আপনার সাথে কাজই করব না। কাজ না করলে তো আমার কোনো প্রবলেম নাই, বুঝছেন না? আমনে বসের লগে কথা কইব, সেটাই বলবো। আপনি আসলেই একটা খারাপ মানুষ। শোনেন, এই অবাক মনিরের লগে যে একবার কাজ করে সে এর প্রশংসা বলতেই পারে না। আমনে তো এমন আমার লগে কাম করেন নাই, কাম করলে বুঝতেন। একটা কাম করলেই আমনে আমার ভক্ত হইয়ে যাইতেন। আমি যদি আপনাকে চ্যালেঞ্জ করি, তাহলে শাহজাদা সাহেবের কোম্পানির একটা কাজ যে আপনি পাবেন না, এটা কি আপনি জানেন? আমনে নায়িকা মানুষ, আমনে অনেক কিছুই করতে পারেন, কারণ আমনাগো হাত অনেক উপরে থাকে। মনি সাহেব, আপনি কিন্তু প্রচন্ড নোংরা লেভেলের কথাবার্তা বলছেন। আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি আমার সঙ্গে মাত্রা রেখে কথা বলবেন। শোনেন, আমি তো আমনের লগে আর কথাই কমু না, এই রুচি আমার নাই। কত বড় ম্যানারলেস, আর মুখের উপর ফোন কেটে দিল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.